ইরানের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বললেন মার্কিন মুখপাত্র। তেহরানের পারমাণবিক কর্মসূচি 2 বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের। ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় গাজায় চিকিৎসক সহ 139 জন নিহত। উচ্ছেদ আতঙ্কে গাজাবাসী, শান্তি প্রস্তাবে রাজি হতে হামাসের প্রতি আহ্বান আমেরিকার। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ নয়, জানালেন মার্কিন মুখপাত্র। বিমান প্রতিরক্ষা সহায়তা নিয়ে উদ্বিগ্ন কিয়েভ। ইউক্রেনে রাশিয়ান ড্রোন হামলা, অস্ত্রের ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রে গুদাম ফাঁকা, ধারণা রাশিয়ার। ঘানার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদ হারানোর 2 দিনের মধ্যেই থাইল্যান্ডের মন্ত্রিসভায় পেতংতার্ন সিনাওয়াত্রা। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-কে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘন, এমন মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বুধবার 2 জুলাই ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরান যখন শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসার একটি সুযোগ পেয়েছিল, তখনই তারা IAEA-কে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। অনতিবিলম্বে ইরানকে তাদের প্রতিশ্রুতি পূরণে আহ্বান জানান ব্রুস। তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা বাড়ার জবাব অবশ্যই দেওয়া হবে। জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি 2 বছর পিছিয়ে গেছে, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেন, ইরানের কর্মসূচি 1 থেকে 2 বছর থামিয়ে দিতে পেরেছেন তারা। গেল 21 জুন যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমান ইরানে হামলা করতে পাঠায় আমেরিকা। তখন থেকেই ট্রাম্প বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। তবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি ট্রাম্প অতিরঞ্জিত করেছেন। এর আগে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক মাস বিলম্বিত হয়েছে। গাজা উপত্যকার প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, নতুবা উচ্ছেদ আতঙ্কে আছে। আবার কোথাও কোথাও উভয় অবস্থায় বিরাজ করছে। গতকাল বুধবার এমনটাই জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া বঞ্চিত করছে। সর্বশেষ খান ইউনিসের 2টি এলাকায় উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় প্রায় 80,000 মানুষ বাস করেন। এই আদেশের কারণে খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারা গেছেন। নিহতের নাম মারওয়ান সুলতান। গাজায় সিটির নিজ বাড়িতে এই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে সংগঠিত এমন জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটি এলাকায় হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিশানা করে হামলা করেছিল। এদিকে গাজার খান ইউনিসের আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় 5 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বুধবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় 139 জন নিহত হয়েছেন। ইসরায়েল এবং গাজা যুদ্ধ বিষয়ে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাবে হামাসকে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ ইসরায়েল মেনে নিয়েছে। সমস্যা সমাধানে বাস্তববাদী হওয়া জরুরি। হামাস এই প্রস্তাব মেনে না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের উপর চালানো হামলাগুলো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছে। তিনি অভিযোগ করেন, মিডিয়াতে যা দেখানো হয় তার অনেকটাই অসত্য এবং কল্পনাপ্রসূত। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করা হবে না, এটি পুনর্বিন্যাস করা হবে। ভবিষ্যতে সহায়তা হবে আরও নির্দিষ্ট ও কৌশলগতভাবে সঙ্গতিপূর্ণ। বিষয়টি ব্যাখ্যা করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস বলেন, আমেরিকার প্রতিশ্রুতি অপরিবর্তিত আছে, তবে কিভাবে সে প্রতিশ্রুতি রক্ষা করা হবে তা নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে। তিনি আরও জানান, আর্থিক, মানসিক এবং প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক। এর আগে বুধবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে স্পষ্ট ধারণা জানার চেষ্টা করছেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষা সহায়তা সম্পর্কে। জেলেনস্কি বুধবার রাতে ভাষণে বলেন, ইউক্রেনের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জেলেনস্কির এই মন্তব্য কিয়েভে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়টেট সহ গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দেওয়া সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি কিয়েভকে জানানো হয়নি। খবরে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ইসরায়েলের দিকে পাঠানো হচ্ছে। এদিকে রাশিয়া ধারণা করছে, যুক্তরাষ্ট্রে অস্ত্রের ঘাটতি আছে, গোদাম ফাঁকা হয়ে গেছে। এ কারণে ইউক্রেনে যুক্তরাষ্ট্রে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। তবে যে কোনো কারণে ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমে গেলে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান দ্রুত সমাপ্তি হবে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব মন্তব্য করেন। 1 জুলাই হোয়াইট হাউসের প্রেস সচিব আনা কেলি জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দেশের সমর্থনের পুনর্মূল্যায়নের পর কিছু অস্ত্র সহায়তা স্থগিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুবিকন সেন্টার ফর অ্যাডভান্সড আনম্যানড টেকনোলজিসের এফপিভি ড্রোন ইউনিট ইউক্রেনে আঘাত হেনেছে। সুমি অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি জার্মান নির্মিত লিওপার্ড 2A6 ট্যাঙ্কে ড্রোনটি এই আঘাত আনে। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এফপিভি ড্রোনটি ট্যাঙ্কের টারেটের নিচে একটি দুর্বল স্থানে আঘাত করার পর শত্রু ট্যাঙ্কটি ধ্বংস হয়। তবে প্রকাশিত ভিডিওর ঘটনার তারিখ ও সুনির্দিষ্ট অবস্থান যাচাই করা সম্ভব হয়নি। প্রায় 3 বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জানান, ফরাসি পক্ষ থেকে এই টেলিফোন আলাপের প্রস্তাব এসেছিল। ইউক্রেন ইস্যুতে ফ্রান্স তাদের অবস্থান পরিবর্তন করেনি। মঙ্গলবার 2 ঘন্টারও বেশি সময় আলোচনা করেন এই দুই নেতা। তিনি আরও জানান, অবস্থান বোঝার জন্য টেলিফোন সংলাপই যথেষ্ট। এ কারণে দুই নেতার সরাসরি বৈঠকের ব্যাপারে আলোচনা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব দ্য স্টার অব ঘানার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বুধবার ঘানার রাজধানী আক্রার জুবিলি হাউসে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামার। এ সময় মোদি বলেন, পশ্চিম এশিয়া ও ইউরোপে চলমান সংঘাত নিয়েও ভারত ও ঘানার দৃষ্টিভঙ্গি এক। আফ্রিকা ও লাতিন আমেরিকায় 5 জাতির কূটনৈতিক সফরের অংশ হিসেবে ঘানা গেছেন মোদি। ঘানা সফরের পর তিনি যাবেন ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিলে 17তম ব্রিক্স সম্মেলনে এবং সর্বশেষ নামিবিয়ায়। 2 দিন আগেই প্রধানমন্ত্রীর পদ হারিয়েও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের অবস্থান ধরে রেখেছেন পেতংতান সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রী হিসেবে। বৃহস্পতিবার 3 জুলাই সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে পেতংতান সহ নতুন মন্ত্রিসভার 14 সদস্য শপথ নেন। থাইল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে, পেতংতান স্থানীয় সময় সকাল 9:07 অনুষ্ঠান স্থলে পৌঁছান। ফোন আলাপ কেলেঙ্কারির কারণে মাত্র 2 দিন আগেই 1 জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িক স্থগিত করেছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।